একজন সংসারী নারীর দায়িত্ব শুধু রান্নাবান্না ঘর গোছানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবারের সুখ শান্তি, সন্তানের দায়িত্ব, নিজের হাজারো স্বপ্ন, এসবের মাঝেই প্রতিদিনের গল্প শুরু হয়। নারী ঘর ছাড়ে ঘর বাঁধার আশায়, আবার সেই নারী ঘর বাঁধতে এসেই ঘর হারায়। অভিমান করতে করতে মানুষ একদিন টের পায় তার অভিমানের কোনো মূল্য নেই। আস্তে আস্তে নিজেকে তখন গুটিয়ে নেয়, তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়। নরম মনটাও একদিন কঠিন হয়ে যায়। তারপর কে তাকে পাত্তা দিল, কে দিল না, কে ভালোবাসলো, কে বাসলো না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে খুব ভয়ঙ্কর ভাবেই বদলে যায়। নরম মাটি পুড়িয়ে দিলে যেমন শক্ত পাথরে ইটে পরিণত হয়, তাকে আর চাইলেও পুরনো অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। মানুষ বদলালে ভয়ঙ্কর ভাবেই বদলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘরের টুকটাক কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরের দিকে রান্না বান্না নেই, যার কারণে ঘরের ক্লিনিং এর কাজগুলি গুছিয়ে নিয়েছি। প্রতিদিনের সহজ কিছু অভ্যাসই পারে ঘরবাড়ি পরিপাটি গোছানো রাখতে। সবসময় আমি চেষ্টা করি সকালের সময়টা যাতে আমি ঘরের পরিষ্কার অথবা গোছগাছের কাজগুলো করে নিতে পারি। দেখবেন সকালের সময়ে যদি কাজগুলো গোছানো হয়, সময়টা যেমন বরকতময় হয়, সেই সাথে অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো হয়ে যায়। তার পাশাপাশি বাচ্চারা বাসায় থাকলে কাজের তো কোনো শেষ থাকে না। আর যদি কোনো কারণে কাজগুলো জমে যায়, তখন আবার করতেও ভালো লাগে না। তো ওটার জন্যই সকালের সময়টা আমার কাছে মনে হয় বাসাবাড়ি গোছানোর জন্য পারফেক্ট একটা সময়। আমরা যারা গৃহিণী আছি তাদের মোটামুটি সকালের সময়টা ঘুরে ফিরে সবারই একই রকম কাটে। শুধুমাত্র আমি ভিডিও করছি দেখি আপনারা দেখতে পাচ্ছেন, তবে আমার অনেক আপুরাই আছেন খুব ব্যস্ততার মধ্যেই সকালের সময়টা কাটে বা যায়। পরিবার প্রিয়জনদের জন্য নাস্তা বানানো, পরিবারের খেয়াল রাখা, রান্না বান্না সব মিলিয়ে মোটামুটি খুব ব্যস্ত কাটে। আগে যখন বাচ্চাদের স্কুল খোলা ছিল তখন সকালের এই সময়টাতে খুব তাড়াহুড়া থাকতো, একেবারে রুদ্ধশ্বাস দৌড়াতে হতো। এখন ওদের গরমের ছুটি চলছে, প্রায় 2 মাসের মতো ওদের স্কুল ছুটি। ওরা আপাতত যেহেতু বাসায় আছে, তবে ঘরটা ময়লা হয় ঠিকই, কিন্তু পরিষ্কার করে তো নিতে হয়। আর এখন যেহেতু বাচ্চারা বাসায় আছে, এলোমেলো একটু বেশি হয়, তো চেষ্টা করি সময়ের মধ্যে যাতে কিছুটা গুছিয়ে নিতে পারি। যখন ওদের স্কুল খোলা ছিল তখন সকালের সময়টা বেশ তাড়াহুড়া নিয়ে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিতাম। এখন ওই তাড়াহুড়াটা থাকে না ঠিকই, তারপরও চেষ্টা করি যাতে একটা টাইম ম্যানেজ করে আমি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারি। যদি ঘরের কাজকর্ম করার সময় একটা টাইম সেট করে কাজগুলো করেন, দেখবেন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা নিজের মাইন্ডকেও রিমাইন্ড করা যায় যে আমি এই টাইমের মধ্যে এই কাজটা আমাকে শেষ করতে হবে। যেমন দুপুরে খাবার দাবার আমি কয়টার মধ্যে খেতে চাচ্ছি বা বাচ্চাদেরকে খাবার দিব কখন, ওই ধরনের টাইমগুলো যদি আমরা সেট করে রাখি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি 10টা 10:30 বাজে সকালের নাস্তা পুরোপুরি ভাবে কমপ্লিট করে নিই, তারপর ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে থাকি। আসলে এখানে না একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, আর বাচ্চাদের যেহেতু স্কুলও অফ থাকে, যার কারণে আসলে একটু সময় নিয়ে ওরাও ঘুমিয়ে থাকে, ওদেরকে আর ডিস্টার্ব করি না। তো যাই হোক, ঘরের কাজকর্ম গুছিয়ে এই তো এখন একটু করে রেডি হয়ে নিব। আজকে দুপুরের দিকে আমাদের এক আন্টির বাসায় দাওয়াত আছে, ওনাদের বাসায় আজকে যাচ্ছি, আমাদের পাশের বাসায়, তো ওখানেই যাব। এর জন্য আমি একটা কটনের ড্রেস নিয়ে নিয়েছি, এটা বিন সাইডের ছিল। অনেক আপুরাই প্রায় সময় আমাকে প্রশ্ন করে থাকেন আমার পরা ড্রেসগুলো আমি কি দেশ থেকে বানিয়ে আনি নাকি এখান থেকে কিনি। আমি অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, তারপর অনেক সময় অনেক আপুরা জানতে চান, যার কারণেই বলা। আমার পরা বেশিরভাগ ড্রেসগুলো আমি এখান থেকেই কিনে থাকি বা বানিয়ে থাকি, আর বেশিরভাগ ড্রেসগুলো আমি লুলু থেকে কিনি। সবগুলোই কিন্তু পাকিস্তানি ড্রেস, আর পাকিস্তানি ড্রেসগুলো পরেও কিন্তু বেশ আরামদায়ক, আর পরতেও কিন্তু বেশ ভালো, আর পরতেও কিন্তু বেশ
পরার পরেও কিন্তু দেখতে খুব ভালো লাগে, একেবারে আরামদায়ক। তো আমি সব সময় ওই রকমের ড্রেসগুলি কেনার চেষ্টা করি যেগুলোতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব বা পরেও আরাম পাবো। যারা শুরু থেকেই আমার ব্লগগুলো দেখেন সেসব আপুরা তো কম বেশি এতদিনে বুঝতে পেরেছেন যে আমি খুব বেশি কাজ করা বা গর্জিয়াস ড্রেসগুলো আমার একদমই পছন্দ না। ঈদ হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, আমি সবসময় চেষ্টা করি যাতে বাচ্চারা যে জিনিসটাতে কমফোর্টেবল ফিল করে বা ওদের কাছে যে জিনিসটা ভালো লাগে, আমি সবসময় ওই ধরনের ড্রেসগুলো নিই যে ড্রেসটা ওরা পরলেও খুব একটা বিরক্ত ফিল করবে না। অনেক সময় হয় কি, বাচ্চাদেরকে খুব বেশি গর্জিয়াস ড্রেস পরালে ওরা পরতে চায় না। তবে কিছু কিছু অনুষ্ঠান থাকে বা কিছু অকেশন থাকে যেগুলোতে একটু গর্জিয়াস ড্রেস না পরালেই নয়। আর এমনিতেও কিছুদিন পর যখন মাশাল্লাহ বাচ্চারা বড় হয়ে যাবে, তখন নিজে থেকেই ওদের পছন্দ চলে আসবে, ওদের ভালো লাগাটা প্রকাশ করতে শিখে যাবে। যতদিন ওরা ছোট আছে ততদিন না হয় আমার পছন্দগুলোই ওদের উপরে চাপিয়ে দেই, তাই না? তো এখন দেখা যায় কি ওরা তো আর এরকম বুঝে না বা নিজের পছন্দটাকে প্রকাশও করতে পারে না। তো যার কারণে আমি সবসময় সুতির যে কাপড়গুলো ওদেরকে ওইগুলি পরিয়ে থাকি। বিশেষ করে আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি এই জিনিসটা খুব ভালোভাবে মানার চেষ্টা করি। এমনকি আমার ক্ষেত্রেও আমি সবসময় সুতি কাপড়গুলো পরতেই বেশি পছন্দ করি। আসলে কিরকম প্রাইস নিয়েছে বা কিরকম কি, এটা কখনোই আমার কাছে ম্যাটার করে না। আর যারা আমরা বাহিরে থাকি তারা মোটামুটি সবাই জানি এখানে কাপড় চোপড়ের দাম তুলনামূলক কিছুটা বেশি থাকে। যদি কটন কাপড় হয় সেক্ষেত্রে তো আরো অনেকটা বেশি হয়, কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। কিছুদিন আগে যখন ফালাকির জন্য আমি ঈদে একটা জামা নিয়েছি, দেশে এটা খুব কম প্রাইসে পাওয়া যেত, এখানে আমি 6 রিয়াল দিয়ে কিনেছি ওর ড্রেসটা। তো একটা জামা আর কি, যেটা আজকে ও পরে আপুদের বাসায় গিয়েছিল। তো এরকম অনেক প্রাইসই নেয় কটন কাপড়ের। আর আসলে সব সময় তো আর ওই রকম ডিজাইন করা ড্রেসগুলো পরাও যায় না। আর এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, আমি গরম হোক শীত হোক সব সময় আসলে কেন যেন আমার ভালো লাগে আর কি। তো ওই ধরনের কাপড়গুলি পরার চেষ্টা করি। আর আমার এমনও অনেক ড্রেস আছে যেগুলো একটু গর্জিয়াস হওয়ার কারণে না আমি এগুলো থেকে অনেক বেশি দূরে থাকি। মানে এমনও ড্রেস আছে যেগুলো আমার 2 বছরেও একবার পরা হয় না, মানে দেখাও হয় না। তো যার জন্য আসলে কেন এসব কাপড় চোপড় কিনে আমি নষ্ট করব। কিছুদিন পর দেখা যায় কি আমি এগুলো ডোনেট করে দিই বা কাউকে দিয়ে দিই, এখানে বক্স আছে ওখানে দিয়ে দিতে হয়, যেহেতু আমি পরি না। আর এই ধরনের কাপড় চোপড় বাসায় রাখলেও দেখবেন জায়গাগুলো ব্লক হয়ে থাকে, ঘরটাও এলোমেলো মনে হয়। তো যত বেশি কম কাপড় চোপড় থাকে ততই কিন্তু ভালো। তারপরেও বাচ্চাদেরকে নিয়ে তো আর ওগুলো মানা যায় না, প্রয়োজন হয়ে যায়, যেহেতু প্রতিনিয়তই বের হওয়া হয়, বাচ্চারা আছে, তো কাপড় চোপড় আসলে লাগে। যাই হোক, সবার পছন্দ আলাদা, সবার সিচুয়েশন আলাদা, সবার ক্যাপাসিটি আলাদা হয়ে থাকে। যে যেটা পছন্দ করে সেটাই আসলে প্রাধান্য দেওয়া উচিত আমার কাছে মনে হয়। কারণ যখন অন্যের পছন্দকে প্রাধান্য দেওয়া হয় তখন কিন্তু নিজস্বতা হারিয়ে ফেলতে হয়, কারণ নিজস্বতা বলতে তেমন কিছুই থাকে না। তো নিজস্বতা যখন হারিয়ে যাবে তখন নিজের বলতে কিছুই থাকে না, নিজের ভালো লাগা থাকে না। তো ওটার জন্যই আসলে চেষ্টা করি আর কি, যতটুকু সম্ভব হয়। দুপুরের খাবার দাবার শেষ করে আমরা সোজা বাসা থেকে বের হয়ে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেশ অনেকটা সময় লেগেছে, তারপর নির্দিষ্ট লোকেশনে এসে পৌঁছালাম। এই গরমের মধ্যে বাহিরে খুব একটা বের হওয়া যায় না ঠিকই, তারপরও মাঝে মধ্যে এ ধরনের জায়গাগুলোতে ঘুরতে আসলে খুব ভালো লাগে। গরমের সময়টাতে মলগুলো ছাড়া হাতে তেমন কোনো অপশন থাকে না। যেহেতু আমরা এখানে এসেছি, ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে যাই। আর অনেকদিন ধরে এই জায়গাটা দেখছিলাম, সবাই ঘুরতে আসেন, খুব ভালো লাগে। তো ওটার জন্যই আসলে দেখে আসা হয়েছে আমাদের। আমরা যখন খাওয়া দাওয়া শেষ করছিলাম, হঠাৎ করে আমাদের এখানে আসার প্ল্যানটা হয়ে যায়। তখন হাতে খুব একটা সময়ও ছিল না, তারপরেও চেষ্টা করেছি যত তাড়াতাড়ি আসা যায় আর কি।
হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হয় যে আমরা আমবাগানে যাব। ওমানে যারা আছেন তারা মনে হয় মোটামুটি এই জায়গাটার সাথে পরিচিত আছেন। এটা হলো কুরিয়াত, বেশ অনেকটা দূর মাস্কাট থেকে। তো ওইখানে আমরা গিয়েছি, প্রায় 2.5 ঘন্টার মতো আমরা ড্রাইভ করে ওখানে গিয়ে পৌঁছেছি। যেহেতু হঠাৎ করে আমাদের এই প্ল্যানটা হয়ে যায়, যার কারণে আমরা বাগানে যেতে পারিনি। ওরা 6টার দিকে বাগানটা বন্ধ করে দিয়েছে। আর এখানে পাশে খুব সুন্দর একটা ড্রেন ছিল, যেখানে একেবারে স্বচ্ছ পানি ছিল। তো এগুলোতে না সব বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল, আর এত মানুষ ছিল। পরে আমরা একটা সাইডে এসে বসেছি। যখন আমরা এখানে এসেছিলাম তখন তো খুব একটা মানুষ ছিল না, কিন্তু হঠাৎ করে এই তো আস্তে আস্তে অনেকজন মানুষ চলে এসেছিল। খুব ভালো লেগেছে। তবে আমরা খুব একটা সময় পাইনি, কারণ দাওয়াত খেয়ে আপুদের বাসা থেকে বের হতে আমাদের প্রায় 4টার মতো বেজে গিয়েছিল। পরে এখানে আসতে আসতে প্রায় একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। তাও এখন যেহেতু দিন বড়, যার কারণে কিছুটা সময় পেয়েছি আর কি। বাচ্চারা তো খুব এনজয় করেছে। আর গরমের মধ্যে এই ধরনের পরিবেশগুলো কিন্তু এখন একেবারেই পারফেক্ট, বাচ্চা হোক বড় হোক সবার জন্যই। তো আমরা এখানে বেশ কিছু সময় বসেছিলাম, যে যার মতো আসলে এনজয় করেছি। আর এখানে একেবারে বাগানের ফ্রেশ আম, তারপর কাঁঠাল, পেঁপে এগুলো ছিল। এখান থেকে বেশ কিছু পেঁপে আর কিছু আম আমরা কিনে নিয়েছিলাম। তো ওখান থেকে একটা পেঁপে এখানে কেটে নিয়েছিলাম, ওটাই এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। আমরা যেহেতু অনেকটা লেট করে এসেছি, আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমরা সব মিলিয়ে প্রায় 40 মিনিটের মতো ওখানে ছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে, এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি বলবো যারা এখানে যেতে চান তারা একটু সকাল করেই বাসা থেকে বের হবেন। আমরা যখন এখানে এসেছিলাম তখন পারফেক্ট একটা সময় ছিল। যদি তার কিছু সময় আগে আসতে পারতাম তাহলেই হতো, বাগানেও ঢুকতে পারতাম, কিন্তু ভাগ্যক্রমে আসলে ওখানে আর যেতে পারিনি। আর এখান থেকে আমরা বেশ অনেকগুলো পেঁপে আম এগুলো নিয়ে নিয়েছি। এই তো একটু পর আমরা বাসায় চলে যাব। এর মধ্যে মাগরিবের আজান হয়ে গিয়েছে, আস্তে আস্তে সবাই বাসায় চলে যাচ্ছে। যেহেতু একটা পাহাড়ি এলাকা ছিল, বেশ অন্ধকারও নেমে এসেছে। তো আঙ্কেল গিয়েছিল নামাজ পড়তে, তো পরে এখানে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা ছিল না। একটু সামনে এগিয়ে আসার পর দেখলাম ওখানে মসজিদ ছিল। আমরা নামাজ কলমা শেষ করে টুকটাক কিছু নাস্তা করে নিয়েছিলাম বিকালের। তারপরে বিসমিল্লাহ বলে রওনা দিয়েছি। আমাদের বাসায় আসতে আসতে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল। আজকে খুব বেশি ভালো লেগেছে, সবাই মিলে একসাথে একটা জায়গায় গিয়েছি, খুব মজা করেছি। বাচ্চারা এত বেশি এনজয় করেছিল। দূরে কোথাও গেলে যদি পাশে কোনো ফ্যামিলি জয়েন থাকে খুব ভালো লাগে, কারণ একা একা দূরের রাস্তা যেতেও ভালো লাগে না। কারোর সাথে জয়েন হয়ে গেলে বা কেউ সাথে গেলে দেখবেন সেই জায়গাটা আরও বেশি উপভোগ করা যায়। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। যেতে যেতে চারপাশে এত সুন্দর ভিউ ছিল, রাতের আলোয় পুরো শহরটা আলোকিত হয়ে আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।